আবির, ছাড়েন প্লিজ। ব্যথা পাচ্ছি। ছাড়েন। আর কখনো এমন করব না। খালুকে ডাকবো কিন্তু। প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি? কিচ্ছু না, বিশ্বাস করেন। তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা। তোর কি আমাকে ছাড়া আরও কাস্টমার আছে নাকি? ছি। ও খালামণি, দেখো না, তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স 19। শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? হা হা। তা আমি বলিনি, বলেছে আমার আদুরে খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমে শান্তি মতো কাপড় চেঞ্জ করতে পারি না। হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন। আমার শরীরের প্রতিটা অংশ হয়তো ওনার চেনা শেষ। কবে যে দিনগুলো শেষ। সবাই বলেন উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ারের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতি কেনই জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই। আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামণিকে পছন্দ করতো না, কারণ খালামণি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিল। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামণি যখনই বেড়াতে আসতেন, বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন। কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেওয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামণি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়। সাথে খালামণিকে কষে থাপ্পড় মানে বলতে থাকে, তো সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে তোরা এসব বলার নোংরা মেয়ে? একটা পরপুরুষের সাথে মেলামেশা করিস, কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পরে হয়েছে নাকি আগে। কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফেলাইছিস। বেশ্যা কোথাকার। প্লিজ থামো আম্মু, তুমি চুপ করো। এই শোনো, তুই আজ বাজারের মেয়ে, আর তোর ছেলের সাথে বিয়ে দিব আমার মেয়ে, বেরিয়ে যা। আম্মু শত চেষ্টা করেও আব্বুকে থামাতে পারেনি। ওই দিন খালামণি খুব কান্না করেছিল। ছোট আবির রক্তমাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালামণি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্টাক্ট করেনি। 16 বছর পেরিয়ে গেছে, আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামণি আছে। আর তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছেন। কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বুর শেয়ারের বিজনেস 3বার ড্রপ খেয়েছে। সংসারে একদম অচল। তাই আর পড়াশোনা করা হয়নি। সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে দুই একটা টিউশনি করি, এই যা। ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব। এমনই একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নাই। হঠাৎ একটা নীল কারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দিই। রাস্তায় একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছন ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছে ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকি এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সব কিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে দরকার হলে ওনার অফিসে যেতে। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়া না মতো না, ব্যাপার কি? বাড়ি ফিরে বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলো, রাতে কার্ড দিয়েছি আর সকালে হাজির, বাহ। জি, মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। হা হা। বাবা অনেক শিক্ষিত, আর তুমি? আমার সত্যি টাকা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা, তুমি জানো আমি কে? না। আমি তোমার আফরোজ খালামণির ছেলে আবির। কি? অবাক হয়। প্লিজ আমাকে একটু হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির, দিক সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে? মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে ফ্রিতে না, যখন ইচ্ছে টাকা পেয়ে যাবে। রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে, কি ভাবছেন আমাকে লজ্জা করে না? ছি।
আপনি এমন হয়ে গেছেন। ন্যাকামো বন্ধ করো। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতে হবে, তা না হলে কিছু করার নেই। আসতে পারো, আমি খালামণির সাথে কথা বলবো, উনি নিশ্চয় তোমাকে বোঝাবে। শাট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে তার শর্তে রাজি হয়ে যাই। আমার বাবার জন্য এটা আমাকে করতে হবে। বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম একটা জব হয়েছে, ওখানে আমাকে কাজ করতে হবে, 6 মাস ওখানে ভালো বেতন দিবে। বাবা রাজি হচ্ছিল না, আমি এখন জোর করে চলে এলাম খুব কষ্ট করে। ভেবেছি ওখানে খালামণি তো আছে, তেমন কি আর চোখের পলক পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশ একদম ভিন্ন, বিশাল এক বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে হাজারবার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না, হয়তো না চেনার ভান করেছেন। উল্টে আবিরকে আড়াল করে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়েকে এখানে কেন, তাড়াতাড়ি বিদায় কর। কি রে, কথা বলছিস না কেন? বিয়ে টিয়ে করে নিলি নাকি? থামো তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ে জাতি শেষ হয়ে যায় তাহলে আমি একে বিয়ে করবো না। তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পরিবারের বিষয়ে কখনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে কিছু করবে না তুমি, নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকা রুমটা দেখিয়ে দিয়ে, রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে ওনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারে। খুব একা একা লাগছিল ওই দিনগুলি। এত মানুষ, কিন্তু আমার সাথে কথা বলার মতো কেউ নেই। তারপর আমি এখানে, আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুব স্ট্রেট অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে উনি এসব করেন, তাও আবার এত এত টাকা দিয়ে? শুধু আমার সাথে কেন, কথাগুলো প্রায় আমি চিন্তা করি। কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বললে নিজেকে অনেকটা হালকা লাগে। নীলামা, কবে আসবি? তোকে দেখতে ইচ্ছা করে। আসবো বাবা, ছুটি পেলে আসবো। তুমি চিন্তা করো না, ওষুধগুলো ঠিক মতো খাবে। আচ্ছা, এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছো তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই কি খুব হার্ডওয়ার্ক করছিস তাই না? না বাবা, আমার কিছু করতে হয় না। আচ্ছা আমি রাখি, ভালো থেকো। আমি যখন আমার রুমে আমার সাথে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বলে, ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছে থেকে দূরত্ব বজায় রাখে, আমার মতো চরিত্রহীন মেয়ের জন্য নাকি হাজারো সংসার ভাবে। কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা। শুরু থেকে তার সাথে আমার একটা পজিটিভ কনভারসেশন, আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা। তার মতে আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমের মধ্যে, তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একজন আপন ভেবে শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুমে ঝাড়ু দিচ্ছিল আর আমি শাওয়ার নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব? ভিতরে নীলা আপু শাওয়ার নিচ্ছে। কিন্তু তার কথায় পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়ল, আর তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়া রীতিমতো এক রাতে আমাকে আর আবিরকে একসাথে শুয়ে থাকতে দেখে সবাইকে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে আছে? না তো, একটু হেসে। ছি ছি, আপনাকে ভালো ভেবেছিলাম। আর আপনাদের মতো মেয়ের জন্য আমাদের মেয়ে জাতির এত বদনাম। আপনার কি বাবা মা নাই? বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এসব? এখন বুঝেছি বড় ম্যাম সাহেব কেন আপনাকে পছন্দ করে না। এভাবে পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ, আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব। বাড়ি ফিরলে উনি আর আমাকে কাজ করতে দিবেন না। একটা রাজকুমার খুঁজে তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারকে বিয়ে দিবেন। বাবার মুখের কথাগুলো শুনে সত্যি খুব কষ্ট লাগে। ইদানিং খুব মাথাটা ব্যথা অনুভব হয়, আর সাথে বমি ফিরি। 3 মাস পিরিয়ড অফ, খুব ভয় ও টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে সমস্যাগুলি শেয়ার করব। তাই নিজে নিজে একদিন সকালে প্রেগনেন্সি টেস্টটা নিয়ে টেস্ট করতে যা দেখলাম, তা জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি প্রেগনেন্ট, আমার ভেতরে আর একটা প্রাণ। আমি মা হব, কিন্তু আবির কি আমাকে মেনে নিবে? আমার কুমারিত্ব নষ্ট করে কি পেল সে, জানি না। কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে, তা বলতে পারি। বাবা সমাজে মুখ দেখাবেন কি করে? আমি ওনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে কলঙ্ক। সারাদিন রুমের থেকে কান্না করছে, অবশ্য তাতে কারো কোনো মাথা ব্যথা নাই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন নিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেম খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলে আমি লুকিয়ে আর জোরে জোরে কাঁদতে থাকি। তারপর উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলো, এসব মায়া খায়া কান্না থামিয়ে সমস্যা কি সেটা বল। আবির, আমি কি আর টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবে। না আবির, কান্না করতে তাহলে নিশ্চয়ই আরও কাস্টমার দরকার।
ওকে চিন্তা করো না, আমি আমার বন্ধুদেরকে বলবো, কিন্তু ওনারা শুধু দিন রাতটা কিন্তু আমার, ঠিক আছে? রেগে কষে ওনাকে একটা থাপ্পড় মেরে উচ্চস্বরে বলতে লাগলাম আমি প্রেগনেন্ট, জোরে জোরে কান্না করতে। তা আর এমন কি কংগ্রেস? অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে, বিয়ের আগে আমি মা হয়ে গেছি, বুঝতে পারছো? একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনার ইচ্ছে করলে ফ্রিতে টাকা দিতে পারতেন, কিন্তু না, আপনি একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করছেন। আমি আমার বাবার আদর্শের মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো স্যাড। তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরেই যাবে কান্না করতে করতে। আচ্ছা চলো, হাত ধরে চলো। কোথায়? তোমার আব্বুর কাছে। ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট, সুসংবাদটা ওনাকে দিতে হবে। না আবির, আপনার পায়ে পড়ি, প্লিজ আব্বুকে কিছু বলবে না, চলো তো। আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছে উনি না চরিত্র নিয়ে, এবার ওনার মেয়ের সম্পর্কে সবার জানা দরকার। আবির, আমার প্রতি দয়া করুন প্লিজ আবির। আমার বাবা অনেক অসুস্থ, উনি এসব মেনে নিতে পারবেন না, প্লিজ। কে শুনে কার কথা? আবির আমার হাতটা জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো, যেটা টাইম ওয়েস্ট না হয়। খুব কান্না পাচ্ছে, বাবা জানতে পারলে কি পাগল হয়ে যাবে? বাসায় এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছে। আবির আমার হাতটা ধরে আছে। বাবা চেয়ারে বসে পেপার পড়ছিল, হঠাৎ আমাকে দেখে মুখে এক ঝাঁক হাসি নিয়ে, নীলা মা কেমন আছিস রে? তুই এতদিন পর মনে পড়লো বাবার কথা। আমি চুপ হয়ে কান্না করতে থাকলে বাবা কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে রে মা? আর এই ছেলেটা কে তোর সাথে? আবির আমার হাতটা ধরে আছে, সেদিকে নজর দিয়ে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আবির। তা বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আপনার জন্য অনেক বড় একটা খুশির খবর নিয়ে এসেছে, ঠোঁটে মিথ্যা হাসি নিয়ে। কি খুশির সংবাদ? কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি নানু ভাই হতে যাচ্ছেন, আপনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট। বাবা হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার উপর যেন আকাশটা ভেঙে পড়লো। গোটা পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমার থেকে কখনো এটা আশা করেনি। তা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে, চোখ দিয়ে রীতিমতো পানি চলে এসেছে। কথাটা যেন তার বিশ্বাস হয়নি। তাই নিশ্চিত হতে আমাকে জিজ্ঞাসা করলেন, নীলা এসব কি? কি বলছে ছেলেটা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আবির ভুরু কচকা করতে বাবাকে বলতে লাগলে, আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে, নীলার তো বিয়ে হয়নি। না মানে? বলতে চাচ্ছি। বাবা চোখ দুটো লাল করে রাগি লুকে আমার দিকে তাকিয়ে, আমার মেয়ে এসব করতে পারে না, আমার মেয়ে ফুলের মতো নিষ্পাপ। নীলা, তুই বলে দে যে তুই আমার মেয়ে, তুই এসব করতে পারিস না। এই ছেলে যা বলছে মিথ্যে। কিরে বল। বাবার কথাগুলো শুনে ডুকরে কেঁদে দিলাম। বাবা আমার অবস্থা বুঝতে পেরে কষে দুটা থাপ্পড় দিয়ে চাবুকটা নিয়ে খুব জোরে জোরে আঘাত করতে লাগলো। এমন জানলে নাকি উনি অনেক আগেই আমাকে নিজ হাতে মেরে ফেলতেন। ওনার আত্মসম্মানে হীন করার আমার কোনো অধিকার ছিল না। আমার মতো মেয়ের ওনার দরকার নেই। আবির লোক দেখানো সান্ত্বনা দিয়ে বাবাকে আটকে বলতে লাগলেন, কাম ডাউন, কাম ডাউন। মেয়ের অবস্থা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক। যেমনটা আমার লেগেছিল আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করতে। তাকে বেশ্যা বলেছিলেন, আমার জন্ম নিয়ে সন্দেহ করেছিলেন। এখন আপনার মাকে কি বলবেন? মিস্টার আকরাম সাহেব, কে তুমি? আমি আফরোজা ইমরান চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী, আপনার মেয়ের অনাগত সন্তানের পিতা। না, আমি বিশ্বাস করি না। চুপ কর, চুপ। নীলা, তুই তো ভালো একটা খুব জব করে আমাদেরকে সুদিন ফিরিয়ে আনবি বলেছিলি। তাহলে কি এই জানোয়ারটা তোর সাথে জোর করে কিছু করেছে মা? বল আমাকে, তুই ভয় পাস না, আমরা পুলিশের কাছে যাব। আমাকে নীলা এভাবে বোকা বানিয়েছে। তাহলে শুনুন, আপনার মেয়ে টাকার বিনিময়ে আমার কাছে মিথ্যে বলে দীর্ঘ 4 মাস আমার সাথে আমার বাড়িতে ছিল। আমরা একসাথে শুয়েছি, একসাথে থেকেছি। নীলা তো কয়েকদিনে আমাকে আপন করে নিয়েছে। আমার সামনে কাপড় চেঞ্জ করতো, তার কোনো আপত্তি ছিল না, তাই না নীলা? সত্যিটা হলো আমার আম্মু না, আপনার মেয়ে একটা চরিত্রহীন নষ্ট। একসময় মেয়ের বিয়েতে আপনার অনেক অমত ছিল, আর এখন তো ফ্রিতেই দিল আপনার এই মেয়েকে কেউ গ্রহণ করবে না, কেউ না। মুচকে এসে বাবা গম্ভীর হয়ে চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনছে। বাবা রাগটা যেন আগের মতো নেই, নাকি শরীরে সাথে পেরে উঠছে না। আবির ওনার সাধ্যমতো আমাকে অপদস্থ করে আমার কাছে এসে চোখ রাঙিয়ে বলে গেলেন, যদি কোনোদিন ওনার সাথে যোগাযোগ করি তাহলে খুন করে ফেলবে। যাওয়ার আগে মুখের উপর টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে চলে গেল। ডু অ্যাবর্শন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর চশমাটা পরে চলে গেলেন। বাবা এখনও নিস্তব্ধ হয়ে বসে আছেন। আমি দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে
আকুতি মিনতি করে আমার বাধ্যবাধকতার সাথে থাকতে লাগলাম। তার সাথে তার জন্য যে আমি আমার জীবনটাও দিতে পারি সেটাও বললাম। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না বাবা, তাই নিজের মূল্যবান জিনিসটার বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি আমার সব বাবা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি। আমাকে তুমি বকা দাও, মারো, বিশ্বাস করো বাবা, আমি এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। তুমি শুধু একবার আমার সাথে কথা বলো। বাবা আমার চোখের দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই। রক্তমাখা দুটো চোখ পেয়ে অঝরে পানি পড়ছে। এই প্রথম আমি সরাসরি বাবাকে কাঁদতে দেখলাম। মারে, তুই আমাকে বাঁচাতে যা করেছিস সেই কাজটাই করেছিস আমাকে মেরে ফেলতে। আগে মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করতো, আর এখন মানুষ আঙ্গুল তুলবে, ছিছি করবে। বাবা আমি কান্না করতে করতে, চুপ, এই পাপি মুখে আমাকে বাবা বলবি না, তোর বাবা মরে গেছে, মরে গেছে। কথাটা বলে বাবা হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি মেঝেতে পড়ে থাকি, নিজের পাপের জন্য বাবার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, আমার মরে যাওয়া উচিত, এই জীবন রাখার কোনো অধিকার নেই। কিন্তু এখন তো আর আমি একা নই। রাত পেরিয়ে সকাল হলো, বাবা আর দরজা খুলছেন না। অনেক ডাকলাম কিন্তু সাড়া নেই। মনে মনে ভয় কাজ করতে লাগলো। আমি কান্না করতে থাকি। তারপর কয়েকজন প্রতিবেশী ডেকে এনে দরজা ভেঙে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবার দিকে হা হয়ে তাকিয়ে আছি, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। যাক, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, সারা পৃথিবীতে সম্পূর্ণ একা। বাবাকে কবর দিয়ে যখন ফিরে এলো, তখন বাবার কবরের পাশে বসে খুব কান্না করেছিলাম। বারে বারে চিৎকার করে বলছিলাম, আমাকে একা রেখে কেন চলে গেলে, আমাকে কেন ওনার সাথে নিয়ে গেলেন। আজ আমার জন্য বাবার এই অবস্থা। আমার পাপের মাসুল আমার বাবা দিয়ে ফেলেন। আমি বাবাকে বলেছি, আমি আসল খুনি, আমার ফাঁসি হওয়া চাই। বাবার মৃত্যুর পর আমি আমার এক দূর সম্পর্কের মামার বাড়ি চলে যাই। মামা প্রচুর বায়না করেন, আজ নাকি তিনি প্রতিষ্ঠিত কেবল বাবার জন্য হতে পেরেছেন। এককালে বাবা ওনাকে আর্থিক সাহায্য করে বাঁচার পথ দেখিয়েছিলেন, প্রতিদানে কিছু চাননি। এখন আমাকে ওনার বাড়িতে নিজের মেয়ের মতো রাখতে পারলে নাকি বাবার কিছুটা ঋণ শোধ করার সুযোগ পাবে। ও বাড়িতে গেলে মামানি আমাকে স্পষ্ট জানিয়ে দেয়, ওখানে থাকতে চাইলে আমাকে বাজার এনে দিতে হবে, রান্নাঘর রান্না করা, ঘর পরিষ্কার করা সহ সাংসারিক কাজে নিয়োজিত থাকতে হবে। আমি তার এক কথায় রাজি, সব মেনে নিই। আমার ভাগ্য হয়তো এটাই লেখা ছিল। সবাই তো আর সারা জীবন মা বাবার দুলালি হয়ে থাকতে পারে না। তাদের মধ্যে হয়তো আমি একজন অভাগী। দিন যাচ্ছিল, বাড়ির সব কাজ একলা হাতে সামলিয়ে খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছি। হঠাৎ রিঙ্কি এসে আমাকে ডেকে তুলল। আমার কাছে টাকা আছে কিনা তা জানতে চাইলে আমি আবিরের দেওয়া টাকাগুলোর কথা ভেবে বলতে থাকি, হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমি খরচ করতে পারবো না। আপু, আগামীকাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, অনেক দামি কিছু গিফট করতে চাই, প্লিজ হেল্প। ঠিক আছে, তুমি 10 থেকে 20 হাজার টাকা নিয়ে যাও। না না আপু, এতে কিচ্ছু হবে না, প্লিজ বোঝো। তাহলে কত? আমাকে 1 লাখ টাকা দাও, আমি জানি তোমার কাছে এর থেকে বেশি আছে। প্লিজ আপু, না করো না। হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমার না, যত তাড়াতাড়ি সম্ভব আমি যার টাকা তাকে ফিরিয়ে দেব, তুমি বোঝো প্লিজ। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। মুখ বেঁকিয়ে চলে গেল। পরের দিন ঘরের বাজারে নিয়ে গিয়ে দেখি রিঙ্কি দৌড়ে আমার রুম থেকে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে রুমের জিনিসপত্র এলোমেলো, আবিষ্কার করে সব কিছু অগোছালো, টাকার ড্রয়ারটাও খালি পড়ে আছে। এই কাজ রিঙ্কি ছাড়া আর কেউ করেনি। সেই আমার টাকাগুলি চুরি করেছে, তা মামানিকে জানলে উনি উল্টে আমাকে দোষী করেন। সেদিন দু মায়ে মেয়ে মিলে খুব নির্যাতন চালায় আমার ওপর। তখন বাবা মার কথা খুব মনে পড়ছিল। আজ যদি ওনারা বেঁচে থাকতেন, আমি যদি এই বাড়িতে থাকি, তাহলে নাকি রিঙ্কি অন্য কোথাও চলে যাবে। কারো সুখের সংসার ভাঙতে চাই না বলে নিজেই বাড়ি ছেড়ে রাস্তায় পাড়ি দিলাম। গভীর রাত, রাস্তায় দুপাশে ল্যাম্পপোস্টের নিস্তব্ধ পরিবেশে আমি হাত দুটো এক মুঠো করে একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ কে যেন আমার হাতটা স্পর্শ করলো। চোখ খুলে দেখি একটা মাতাল আবোল তাবোল বকছে আর আমার কাছে আসার চেষ্টা করছে। খুব ভয় পেয়ে গেছিলাম। হাতে থাকা ব্যাগটি নিয়ে তাকে আঘাত করে কোনো রকম নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যাই। বড় রাস্তায় মুড়ে এসে আমি ক্রমাগত বমি করতে থাকতে, প্রেগনেন্ট অবস্থায় যা হয় আর কি। সাহায্য করার মতো কেউ নেই। ভাগ্যবশত নিপা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়ে রিক্সা থামিয়ে বলতে লাগলো, নীলা ম্যাম, আপনি এখানে? কি হয়েছে, একই অবস্থা? আমি তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলাম। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কিছু বলবো তার আগেই মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে নিজেকে আবিরের বাসায় খুঁজে পাই।
বেডের পাশে চিন্তিত চেহারা নিপা আমার দিকে তাকিয়েছে। খালামণি কিছুটা দূরে দাঁড়িয়ে রাগী লুক নিয়ে গম্ভীর হয়ে বলছেন, তোমার বাবা যা করেছেন তা কি কম ছিল যে এ- এখন বারে বারে তুমি ফিরে এসে জ্বালাতন শুরু করলে? তোমার বাবা কেন বুঝতে চাইছেন না তোমাকে এইভাবে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে কোনো লাভ নাই? আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। গিয়ে হীনমন্যতায় সম্পন্ন লোভী বাবাকে বলে দিবে ওনার থেকে ভালো কাপড় আমাদের পোশাক কুর্তি পরে, বুঝেছো? সামনে আবিরের এনগেজমেন্ট, এর মধ্যে আমি তোমাদের কোনো ঝামেলা চাই না। আবির অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তোমাকে এখানে দেখলে ভীষণ রাগ করবে। দেখো, তোমার সামনে হাত জোড় করে বলছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো আসবে না, প্লিজ। আমি আস্তে করে বিছানায় উঠে খালামণির হাত দুটো স্পর্শ করে ডুক রেখে দিই। আমার থাকার কোনো জায়গা নেই, যতদিন না কোনো কাজ পাচ্ছি আমাকে এখানে তোমার কাছে একটু রেখে দাও না খালামণি, বিশ্বাস করো কোনো ঝামেলা করব না। নিপা, তরি, সুমি, সাজিয়া ওরাও যেমন তোমার বাড়ির স্টাফ তেমন করে মনে করো। আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমাকে বেশি কিছু টাকা দিতে হবে না, শুধু থাকার জায়গা আর খাবার দিলে হবে। বিশ্বাস করো, কাজ পেয়ে গেলে চলে যাব। এক ঝটকায় হাত দুটো সরিয়ে নেই। মাথা খারাপ হয়ে খাল কেটে কুমির ডেকে আনবো নাকি? অতীতের কিছু ফিরিয়ে আনতে চাই না। আবিরের এনগেজমেন্ট কোনো ঝামেলা হবে না। খালামণি থাকতে দাও না প্লিজ, আমি অসহায়, প্লিজ আমাকে সাহায্য করো। তার পাগুলো জড়িয়ে, আচ্ছা ছাড়ো ছাড়ো, ঠিক আছে, একজন স্টাফ হয়ে থাকবে। কখনো যদি আমার ফ্যামিলির কেউ হতে চেয়েছো অথবা পারিবারিক কিছু নিয়ে আলোচনা করেছো, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালামণি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে এসে আমাকে দেখে রেগে একাকার হয়ে বলতে থাকে, তুমি সাহস হয় কীভাবে আমার বাড়িতে আসার? আবির ও নিপাদের সাথে কাজ করবে, তাছাড়া কয়েকদিন পর তোর এনগেজমেন্ট লোক পেয়ে গেছি বলে ভালোই হয়েছে, কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা জোর করে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। খালামণির কথাও শুনছে না। আমি অনেক রিকোয়েস্ট করছি কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এসে রেগে আঙুল দিয়ে বলল, আর কোনো দিন যদি আমার বাড়ির বরাবর দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করছে অমনি আমার কাছে ফিরে আসে, তাই তোদের মতো মেয়েদের এমন কেন? আচ্ছা বল, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমাকে দেখা দেবে না? ভীষণ রেখে, আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আবির। আপনি অনলি অ্যান্ড ওয়ান, যে কিনা অযথা একটা নোংরা গেম খেলে আমাকে শেষ করে দিয়েছেন। আপনাকে জানোয়ারের থেকে নিকৃষ্ট, আল্লাহর গজব পড়ুক। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হিয়ার। কথাটা বলে চলে যাচ্ছিল। শুনুন, আমাকে থাকতে না দিলে এখনই পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন, আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে বিয়ে করতে অস্বীকার করেছেন, প্রতারণা করেছেন। তখন আপনার বিয়ে কি হবে চিন্তা করে দেখছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এর মধ্যে খালামণি এসে আবিরকে শান্ত করে চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। আবির কিছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো, এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছে। আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতে আমাকে। এইভাবে শুরু হয় আমার জীবনের আরেকটা ধাপ। সত্যি বলতে আমি জানতাম না যে আমার মধ্যে এত ধৈর্য আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালামণির কাজে অন্তুষ্ট হলে আমাকে বের করে দিবেন, তখন কোথায় যাব? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়া কারণটা সবার কাছ থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে আড়াল করতে পারিনি। আমার গল্পটা জেনেই ছাড়লো। মেয়েটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে বলতে লাগলো, আজ থেকে ওনাকে আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে বলবে না, প্রমিস। যাক, এখানে সব থেকে স্বার্থপরের ভিড়ে একটা তো বোন পেলাম। কয়েকদিন পর আবিরের এনগেজমেন্ট ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকা সিটিজেন, নাম তরি, কালকেই দেশে ফিরছেন। 5 বছর আগে আবিরের অফিসে কাজে আমেরিকা গেলে সেখানে তাদের সাথে তরির পরিচয় হয়। তরি তার ফ্যামিলিকে খালামণি খুব পছন্দ, যার বিত্তশালী পরিবারের একমাত্র মেয়ে। এ বিষয়ে আবিরের মত জানতে চাইলে উনি ওনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়েছেন। আগামীকাল আবিরের এনগেজমেন্ট। রাতে আবির আমাকে ফোন দিয়ে বললেন আমি যেন কোনোভাবে ওনার এনগেজমেন্ট পার্টি অ্যাটেন্ড না করি। ওই দিন বাবার বাসায় চলে যেতে বলছেন। বেচারা ভয় পাচ্ছেন আমি আবার কোনো হট্টগোল পাকিয়ে দেই। যেহেতু আমার যায়ের কোন জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ রমরমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই।
শিল্পপতি আবির চৌধুরীর এনগেজমেন্ট বলে কথা। রিং এক্সচেঞ্জ হয়ে সবাই আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখেছি। সবশেষে শুরু হলো কাপেল ডান্স। যে যার মতো পার্টনার নিয়ে ড্যান্স করছে। আবির তরিকে নিয়ে কাপেল ডান্সে মগ্ন। মনমনা করে দাঁড়িয়ে আছি, বাবার কথা খুব মনে পড়ছে। এক মনে বাবার কথা চিন্তা করছে। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভেবেছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়। আমি লুটে গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার লাইটে ফোকাস আমার উপর। ওনার রাগী চোখ দেখে ভীষণ ভয় পেয়ে যাই। আজকেই আমাকে এ বাড়ি থেকে বের করে দিবে নিশ্চিত। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আমতা আমতা করে যাওয়ার জন্য যাইনে ফিরছি, অমনি উনি আমার হাতটা মুঠো করে ধরে ওনার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাত আর অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মিলাতে থাকেন। পরের দিন আবিরের রুম পরিষ্কার করতে এলে উনি আমাকে তাচ্ছিলের সাথে বলতে থাকেন, রাতে ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিল যেন কোনো একটা নাটক শুরু করতে পারে, তাই না? আপনার যা ইচ্ছে ভাবেন। তোমার বাবা কি সামান্যটুকু লজ্জাটুকু নেই? কীভাবে পারলেন মেয়েকে এখানে পাঠিয়ে দিতে? আত্মমর্যাদাহীন মানুষ। তোমার বাবাকে আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছেন? বুড়ো বাস্টারটাকে আমি কিছু করতে পারবো না, বলে দিও। বাবা মারা গেছেন আবির, আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছেন। প্লিজ ওনাকে কিছু বলবেন না। আমি পাপি, যা বলার আমাকে বলেন। আবির নিস্তব্ধ হয়ে আমার কথাগুলো শুনছে। দুঃখ পেয়েছেন নাকি খুশি হয়েছেন তা বোঝা বড় ভার। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যাকে হয়তো আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি ঘৃণা করি ওনাকে। গভীর রাতে বারান্দায় এসে দাঁড়িয়েছি। বারান্দা থেকে আবিরের রুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটু পরে আবির ফোনটা কথা বলতে বলতে জানলার ধারে এসে আমাকে দেখে ফোনটা সরিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার প্রতি আবার ওনার মায়াটায়া হলো নাকি? ধ্যাত, কী যে ভাবছি। আমি বিরক্ত লুক নিয়ে ওখান থেকে চলে এলাম। পরের দিন আমি আর নিপা বাজার খরচের জন্য বাজার থেকে গেলে ফেরার সময় কোনো রিক্সা বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। বাধ্য হয়ে দুজন হাঁটা শুরু করি। শুনশান রাস্তায় অনেকটা পথ চলে এসে পা ব্যথায় আর হাঁটতে পারছি না। হঠাৎ একটা প্রাইভেট কার দেখে নিপা প্রায় মাঝরাতে গিয়ে লিফট নেওয়ার জন্য গাড়িটাকে সিগন্যাল দিয়ে থামায়। মেয়েটা পারেও বটে, আর একটু হলে জানে মরতো। হ্যালো, হাই ভাইয়া, আমাদের একটু সাহায্য করবেন? দেখেন না আমার ম্যাডাম অনেক অসুস্থ। আমার দিকে ইশারা করে। আমি দু হাতে খরচের ব্যাগ নিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। এর মধ্যে ছেলেটা আমার দিকে এক নজর তাকিয়ে গাড়ি ওঠার পারমিশন দেয়। কী হয়েছে আপনার ম্যাডাম? কিছু হয়নি। হোয়াট? ও হ্যাঁ, প্রচণ্ড মাথা ব্যথা। আচ্ছা, আপনার ম্যাডামের নাম কি? এত কিছু জেনে আপনার লাভ কি? এই যে এই বড় গেটটার সামনে দাঁড়ান। তাড়াহুড়ো করে দুজনে গাড়ি থেকে নেমে চলে আসছিলাম। লোকটা পিছন থেকে ডেকে বলল, একটা থ্যাঙ্কস তো দিতে পারতেন নাকি? নিপা মুখ ঘুরিয়ে, থ্যাংক ইউ। আসেন বাড়ি এসে চা কফি খেয়ে যান, মন চাইলে একটু শুয়েও যেতে পারেন। যত সব মেয়ে দেখলে শুধু কথা বলতে ইচ্ছে করে, তাই না? লুচ্চা ছেলে কোথাকার। ছেলেটা নিপার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তাহলে উনি আমাদের সাহায্য করেছেন? তাই আমি গাড়ির জানলার কাছে গিয়ে বললাম, থ্যাংক ইউ। সুযোগটা বুঝে ছেলেটা তার হাতটা বাড়িয়ে বলতে লাগলো, মাই সেলফ নিলয়, অ্যান্ড ইউ নীরা। তার সাথে হ্যান্ডশিপ করে। এ বাড়িতে থাকেন? জি। বাসায় ফিরে দেখি আবির অফিস থেকে চলে এসেছে। ফ্রেশ হয়ে গ্রিন অ্যাপেল খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি ওনার পাত্তা না দিয়ে খরচের ব্যাগগুলি গোছাতে লাগলাম। আবির আমার কাছে এসে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিঃস্বরে বলতে লাগলো, আজকে লাস্ট। আর কোনোদিন যদি দেখছি অন্য ছেলের হাত ধরেছ, তাহলে হাত কেটে ফেলবো, বুঝেছ? নিপা 1 কাপ ব্ল্যাক কফি। আমি কফি হাতে ওনার রুমে ঢুকে দেখি রুমটা একদম স্বস্তি হয়ে আছে। আলমারিতে সব কাপড় বিছানায় ছড়িয়ে ছিটে, আর মহাশয় আয়নার দিকে তাকিয়ে একটার পর একটা শার্ট চেঞ্জ করে নিজেকে পারফেক্ট করতে ব্যস্ত। আমি বিরক্ত লুক নিয়ে কফিটা টেবিলের উপর রেখে উনি আমাকে দেখে আঁতকে উঠে জলদি করে হাতে থাকা শার্টটা দিয়ে নিজের খালি শরীরটা কভার করার চেষ্টা করছেন। আর রেগে আমাকে বলছেন, কারো রুমে প্রবেশ করার আগে নক করতে হয় জানো না? বাবা সব শিক্ষা দিয়েছে, শুধু এটা বলতে কি ভুলে গেছে? রুমের কি হাল করে রেখেছেন আপনি? চারিদিকে তাকিয়ে সন্ধ্যায় তরির সাথে মিট করবেন, কিন্তু নিজেকে রেডি করতে পারছে না, তাই বলে রুমটা বস্তি করে দিবেন? তাতে তোমার কি? আমার রুমে আমি যা ইচ্ছা করব। বাই দ্য ওয়ে, হুট করে একটা হ্যান্ডসাম ছেলের রুমে আসতে তোমার লজ্জা লাগে না? লজ্জা? কিসের লজ্জা? জানো, আপনার আর আমার মাঝে এই লজ্জা শব্দটা একদম বেমানান, তাই না? বলুন। ওনার কাছে গিয়ে আলতো করে ওনার কপাল স্পর্শ করে। হোয়াট? শাট আপ অ্যান্ড গেট আউট। রেগে ওনার হাতে একটা নীল পাঞ্জাবি ধরিয়ে, দয়া করে আর রুমটা এলোমেলো না করে এটা ট্রাই করে ঠিক করুন। রুম গোছাতে কষ্ট হয়। গভীর রাতে সব কাজ শেষ করে ঘুমোতে যাব, তখনই আবির এসে আমার পা আটকে বলে, কফি খাবে এত রাতে?
তাড়াতাড়ি নিয়ে আসো, আমি বারান্দায় আছি। কি আর করব, মালিকের আদেশ। খুব বিরক্ত লাগছিল, যদি পারতাম লোকটাকে গুলি করে মারতাম। যাই হোক, মনমরা হয়ে মগটা ওনার হাত ধরেই চলে আসছিল। হঠাৎ পেছন থেকে বলে উঠল, থ্যাঙ্ক, লাগবে না, এটা আমার কাজ। কফির জন্য না তাহলে? তোরই পাঞ্জাবিটা খুব পছন্দ করে, আর নীল নাকি ওর ফেভারিট কালার। 2 দিন পর আবিরের বোন সাপাকে পাত্রপক্ষ দেখতে আসে। লোক মুখে শুনেছি ছেলের পরিবার নাকি অনেক বড় লোক, এছাড়া দেশে বিদেশে ছেলের বিজনেসে একদম আবিরদের সমতুল্য। খালামণি তো বলেই ফেলেন ওনার আদরের সাফার জন্য এমন ছেলেই তালাশ ছিলেন এতদিনে। শুভক্ষণে আবিরের বাড়ি নেই বলে খালামণি খুব রাগারাগি করছেন। যা শুনেছি তার থেকে বেশি দেখেছি। ছেলের পরিবার খুবই ভদ্র, ড্রয়িং রুমে সবাই আলাপ করেছেন। সাপাও খুব সুন্দর দেখাচ্ছে, 100% ছেলের পছন্দ হবে, কিন্তু কিছুতেই পাত্রকে দেখতে পাচ্ছি না। কথার ফাঁকে খালামণি ইশারা আরও নাস্তা দিতে বললে নিপা নাস্তা নিয়ে রুমে উকে দেয়, আবার ফিরে আসে। কি হলো, তুমি ফিরে এলে কেন? তাড়াতে যাও, খালামণি রাগ করবে। কিন্তু আমার হাত পা কাঁপছে, আমি পারবো না, আপনি নিয়ে যান। কেন, কি হয়েছে? ওই দিনের ছেলেটা, উনি হয়তো পাত্র। আল্লাহ না জানে ওনাকে কত বকাঝকা করেছি। বড় ম্যাম সাহেব এবার আমার চাকরিটা না নট করে ছাড়বেন। কান্না করতে করতে, কোন ছেলে? আমি কিছু বুঝতে পারছি না। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, নিলয়। ম্যাডাম, আমাকে বাঁচান, এবার আমি শেষ। কেঁদে, আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। সুন্দর করে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে যেতে একজন ভদ্রমহিলা আমাকে দেখে হেসে বলতে লাগলো, ওই তো নীলা এসেছে। মা, ওগুলো কি দরকার ছিল? তুমি নিলয়ের পাশে গিয়ে বসো। পরিবেশটা স্তব্ধ হয়ে গেছে। যদিও আমাকে দেখে নিলয় মুচকি হেসেছে, কিন্তু তাদের আচরণে আমার মতো খালামণি সহ সবাই ভ্যাবাচ্যাকা খেয়েছে। আমি ভদ্রমহিলার কথা রাখতেই যেই না ওনার পাশে গিয়ে বসছি, অমনি উনি উঠিয়ে নিলয়ের পাশে ধপাস করে বসিয়ে আবার শুরু করলেন, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। আপনার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী। যত দ্রুত সম্ভব আমি দুজনের বিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সাথে সাথে খালামণি ভীষণ রেগে নাক মুখ লাল করে বলছেন, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? ওই এই কলঙ্কিনী, দূর হও এখান থেকে। বারণ করেছিলাম না আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলাতে? আমাকে উদ্দেশ্য করে ভদ্রমহিলা আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন। আমি বলতে থাকলে, আপনার ভুল হচ্ছে না আন্টি, আমি এইবারে চাকর। আপনি যাকে ভাবছেন আমি সেই নই। কথা বলে চলে যাচ্ছিলাম, হঠাৎ নিলয় আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বলতে থাকেন, উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছু জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। হাতগুলো ছাড়িয়ে চোখের পানি ফেলে বলতে লাগলাম, আই এম সরি, আমার কোনো ভবিষ্যৎ নাই। তাছাড়া আমার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। আমি খালামণি নিলয়কে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। নিলয় বারে বারে অনেক কনভিন্স করার চেষ্টা করছে, কিছু না কিছু বলে চুপ করে দাঁড়িয়ে আছে। খালামণি সবটা ম্যানেজ করে নিলয়ের পরিবারকে যতটুকু সম্ভব অপমান করে বাড়ি থেকে বের করে দিল। যাওয়ার সময় নিলয় বলে যান, উনি আমাকে নিজের করে ছাড়বেন, এটা ওনার চ্যালেঞ্জ। খালামণি আমার উপর ওনার রাগ ঝাড়েন। ওনার সন্দেহ হয় আমি নাকি নিলয়কে ফুসলিয়ে ফাসলিয়ে এমনটা করছি। সব কিছু আমার প্ল্যান ছিল। খালামণি কিছু বোঝাতে পারছি না যে আমি নিলয়কে চিনি না পর্যন্ত। যাই হোক, শাস্তিস্বরূপ খালামণি আমাকে অন্ধকার স্টোর রুমে আটকে রাখে। আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। মনে হচ্ছে সাদা পোশাক পরে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমার রীতিমতো ঘামতে শুরু করছে। বারে বারে সাহায্যের জন্য সবার কাছে অনুরোধ করছে, কিন্তু কেউ দরজা খোলেনি, দেওয়ার সাহস পাচ্ছে না, যেহেতু এটা খালামণির হাতে। আবির অফিস থেকে ফিরে আমালে বলতে থাকেন, নীলা, কালকের ফাইলটা নিয়ে আমার রুমে আসো। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ, নিজেকে খুব একা লাগছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ে কান্না পাচ্ছে। আজ যদি তারা বেঁচে থাকতেন। দরজার পাশে বসে বসে কথাগুলো ভেবে কাঁদতে থাকে। হঠাৎ একজন আমার কান্নার আওয়াজ শুনে পেয়ে দরজা নক করে শিউরে হচ্ছিল রুমে কেউ আছে কি না, কেননা রুমটায় মানুষ থাকার জন্য একদম অনুপযুক্ত। কারো সাড়া না পেয়ে আমার মধ্যে যেন আস্থা ফিরে এলো। আকুতি মিনতি করে দরজাটা খুলে দিতে বললাম। লোকটা আর দেরি করলো না, দরজাটা খুলে দিকে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি? ওয়েট ওয়েট, তুমি না আজকে নিপার বাড়িতে থাকবে বলেছিলে, তাহলে গভীর রাতে এখানে কি করছো? ভয়টা এত বেশি জমা ছিল যে আবিরকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কথা বলতে পারছি না, ঠোঁট দুটো কাঁপছে। কি সমস্যা তোমার? খালামণি আমাকে আটকে রেখেছে। ও আচ্ছা, তাহলে আম্মু এমনটা করেছে, নিশ্চয়ই তুমি বেয়াদবি করেছো, তাই না? আমার অবস্থা দেখে উনি আর বেশি কিছু বললেন না। খালামণি আমার থাকার রুমটাও লক করে রেখেছেন। ও নো, আম্মু তো তোমার রুমটা লক করে রেখেছেন, কোথায় থাকবে? আমি
আপনি একটু রিকোয়েস্ট করেন খালামণিকে প্লিজ, কাঁদতে কাঁদতে। আর ইউ মেড? এত রাতে আম্মুকে ডাকবো? তাহলে কি হবে? একটা উপায় আছে। যদি তুমি চাও, কি উপায়? আমার রুমে আমার সাথে থাকতে পারো। অসম্ভব, কল্পনাও করবেন না কোনোদিন। ওকে, কল্পনা করবো না, বাস্তবে করব। এখন হ্যাপি তো? চুপ। শেষমেশ ওনার সিদ্ধান্তই হলো, আমি ওনার রুমে থাকবো, কিন্তু আমি মেঝেতে আর উনি বিছানায়। সকালে খালামণির চেঁচামেচিতে ঘুম ভাঙল। চোখ খুলে নিজেকে আবিষ্কার করে আবিরের সোফায়। খুব নিষ্পাপ মায়াবী একটা চেহারা, আমার সন্তানের পিতা। কিন্তু এই মানুষটার জন্য আমার বাবা আজ কবরে। আমি চাইলে এনার মায়ায় নিজেকে জড়াতে পারবো না। উনি একজন খুনি। নিপা এসে আবিরকে ডাকছে। খালামণি নাকি ভীষণ রাগ করেছে আমাকে স্টোর রুমে না পেয়ে। স্যার, তাড়াতাড়ি আসুন। নীলা ম্যাম কোথায় চলে গেছে যেন স্যার। আবির আমার হাতটা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে খালামণির চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তো তোর সাথে কেন আবির? কেন, কোথায় থাকার কথা ছিল আম্মু? ওই অন্ধকার অপরিষ্কার রুমটিতে? মানে আম্মু, ও একজন মানুষ। লক তুই খুলে দিয়েছিস? বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে হয়ে এই মেয়ে সাইড নিয়ে কথা বলছিস। আমার ছেলে? হ্যাঁ, আমি করেছি। শুধু ও না, ওর জায়গায় নিপা থাকলেও এটাই করতাম। খালামণি বান্ধবী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, নীলার রুম তো লক, তাহলে নীলা সারা রাত কোথায় ছিল? আবির নির্দ্বিধায় বলে ওঠে, কেন আমার রুমে আন্টি? ছি ছি আবির, বিয়ের আগে এসব? আবির তরি আবিরের দিকে নিথরভাবে তাকিয়ে থাকে। তরিকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। খালামণি রীতিমতো মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ওনার সোনার ডিম দেওয়া রাজহাঁস এক্ষুনি হাত ছেড়ে চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? আবির দৌড়ে তরির কাছে গিয়ে বলতে থাকে, তুমি যা ভাবছো তা না। ট্রাস্ট মি, আম্মু রাগ করবে বলে এমনটা করেছি। আমরা একসাথে ছিলাম না, কিন্তু নীলা বিছানায় আর আমি সোফায়। তোরে আবিরকে খুব শক্ত করে জড়িয়ে থাকে। আই ট্রাস্ট ইউ তাবির। আবির, আমি জানি তুমি আমাকে কখনো ধোকা দেবে না। আমি কিচেনে গিয়ে কাজ করতে থাকি। নিপা এসে মুচকি এসে আমাকে আলতো ধাক্কা দিলে আমি বিরক্ত ভাব নিয়ে বলে উঠি, প্লিজ, তুমি কি শুরু করেছো? সত্যি বলছি, আবির যেটা করেছে সেটাই ঘটেছে। আমি বিছানায় আর আবির সোফায়। তাহলে লজ্জা পাচ্ছেন কেন? না তো, আমি কেন লজ্জা পাবো? মেনে নিলাম প্রেগনেন্সির কথাটা তো স্যারকে বলেছেন নাকি? বলার আর কি বাকি আছে? আপনি অপারেশন করেননি, এটাই বলবেন? না। কেন বলছেন না আপনি? এ ব্যাপারে কথা বলতে চাই না নিপা। আর প্লিজ, তুমি কখনো কাউকে বলতে যেও না। ঠিক আছে, কিন্তু থাক, আমি আর কিছু মনে করব না, মন মরা হয়। খালামণি রেগে কিচেনে এসে, কিরে, তোর কথা কানে যায় না? খালামণি, আপনার ওষুধ তো শেষ। কি এত তাড়াতাড়ি শেষ? কি বলছিস? সেই কবে সে এনেছিলাম। যাক, কেন, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, জলদি যা। আমি এই যাব আর এই আসবো, এসব আপনি কোনো টেনশন করবেন না। এদিকে নিপার হাতে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কিছু দূরে একটা প্রাইভেট কার আমার পিছু নেয়। আমি যেদিকে যাচ্ছি গাড়িটা সেদিকে যাচ্ছে। কালো গ্লাসের ভিতরে কিছুটা অনুমান করতে পারছি না। হঠাৎ গাড়িটা থামে। নীলয় বেরিয়ে এসে বলতে শুরু করলো, নীলা শোনো, প্লিজ আমাকে ফলো করবেন না, চলে যান এখান থেকে। দাঁড়াও প্লিজ, তোমাকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যাবে? আপনার সাথে? নীলা, আমার জুলিয়েট, সরি দাদিমা আইসিইউতে ভর্তি। সে তোমাকে একবার দেখতে চেয়েছেন। প্লিজ না করো না। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি, প্লিজ চলে যান। নীলা আমার হাতটা ধরে খুব রিকোয়েস্ট করে বলছে, কিন্তু আমি যাবো না বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলে নিলয় আমাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসেন। ডাক্তার সাহেব নিলয়কে কেবিনে নিয়ে বলতে থাকেন, পেশেন্ট কে হয় আপনার? আমার স্ত্রী। এভরিথিং সিরিয়াস ডাক্তার? ডোন্ট ওয়ারি। নিলয়, মা আর বেবি দুজনেই। বেবি? অবাক হয়ে, মিস্টার নিলয়, আপনার স্ত্রী 4 মাসে প্রেগনেন্ট, আপনি কি তা জানতেন না? ও হ্যাঁ ডাক্তার, বলুন। আতঙ্কিত হয়, যা ভেবেছিলাম। মা আর বেবি দুজনে সুস্থ, কিন্তু উইক। কিছু মেডিসিন লিখে দিচ্ছে, সময় মতো খাইয়ে দিবেন। আমি বেড থেকে উঠেই যাচ্ছিলাম, সামনে নিলয়কে দেখে থমকে যাই। উনি চিন্তিত চেহারায় আমাকে বলে ওঠে, ঠিক আছে, আচ্ছা চলো, তোমাকে মেডিসিন কিনে দিয়ে বাড়ি দিয়ে আসি। নিলয় আমার জন্য অনেক করলো। এতক্ষণ তাকে ইগনোর করেছিলাম বলে নিজেকে অপরাধী মনে হলো। ওনার দাদিমা জাস্ট আমার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু আমি মুখের উপর না করে দিলাম। আপনার দাদিমা হসপিটালে এখান থেকে কত দূরে? নিলয় হাঁটা থামিয়ে পিছনে মোড়ে, এই তো 1 ঘন্টা রাস্তা। কেন, দাদিমাকে দেখতে ইচ্ছা করছে? তোমার শরীর? আমি একদম ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলুন। গাড়িতে বসে আছি। নিলয় গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছে। কেন জানি না মনে হচ্ছে ওনার কিছু একটা রয়েছে। আমার দিকে একবারও তাকাচ্ছে না। হসপিটালে এসে আমি স্তব্ধ। নিলয়ের গোটা পরিবার এখানে। খুব অস্বস্তি লাগছিল। নিলয় আম্মু আমাকে দেখে চোখ পাকিয়ে তাকিয়েছে। নিলয় শক্ত হয়ে আমার হাতটা ধরে
জুলিয়েট নীলাকে দেখতে চেয়েছে, তাই ও এসেছে। ডক্টর অনুমতি দিলে নিলয় আমাকে কেবিনের ভিতরে পাঠিয়ে দেয়। বাইরে অপেক্ষা করতে থাকে। অক্সিজেন মাস্ক পরা একজন বৃদ্ধা। আমি কাছে গিয়ে ওনাকে সালাম দিলে উনি চোখ খুলে আলতো হেসে ইশারায় আমাকে ওনার পাশে বসতে বলে। আমি বসে পড়ি। কেমন আছিস? ভালো। আপনার শরীর এখন কেমন আছে? ভালো না, রোমিওটার জন্য খুব দুশ্চিন্তা হয়। জি, হা হা। নিলয়টার কথা বলছে? আমার দাদু ভাই, আমার বন্ধু। ও আচ্ছা। উনি আমার হাত দুটো আঁকড়ে ধরে ছলছল করে তাকিয়ে বলতে লাগলো, দাদু ভাই তোকে খুব পছন্দ করে। তোর সাথে পরিচয় হওয়ার পর দাদু ভাইকে আমি নতুন করে হাসতে দেখেছি। বছর কয়েক আগে যে ছেলেটা তার প্রিয়তমাকে হারিয়ে মরতে বসেছিল, সে শুধু এখন বাঁচতে শিখেছে শুধু তোর কারণে। আমার দাদুভাই একটু রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। নীলয় কাকে ভালোবাসতো? হ্যাঁ, ওয়ালিকা নামের একটা মেয়ে দাদুভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আস্তে আস্তে ভালোবাসা। 13 বছরে একসাথে অনেকটা পথ চলেছিল তারা, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে ওয়ালিকার চোখ বেয়ে পানি পড়ছে। দাদিমা, কি হয়েছিল বলুন? ওয়ালিকার কার অ্যাক্সিডেন্ট হয়। রোমিও তা কিছুতেই মানতে পারে না, প্রচুর ডিপ্রেশনে চলে যায়। তারপর রাত করে বাড়ি ফেরা, পার্টি, নেশাদ্রব্যে নিজেকে বিলিয়ে দিয়ে অনেকবার নিজেকে শেষ করতে দিতে চেয়েছিল। কারো কথাই শুনতে পাগল হয়ে গিয়েছিল দাদুভাই। কাঁদতে কাঁদতে, কাঁদবেন না প্লিজ। তোকে দেখার পর ওর জীবন ফিরে পেয়েছে, তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে। তোর মাঝে নাকি দাদুভাই ওয়ালিয়ার দেহের সুগন্ধ অনুভব করেছে। আমি জানি আমার দাদুভাইকে তুই ঠিক করে দিতে পারবি। আমাকে কথা দে, ওকে ছেড়ে যাবি না। কিছু বলতে যাব তখনই ডক্টর আসে আমাকে বের করে দেয়। পেশেন্টের সাথে ইমোশনাল হয়ে পড়লে নাকি ওনার কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। গাড়িতে বসে আছি, নিলয় আমার মেডিসিনগুলো কিনতে ফার্মাসি গেল। আমি টাইম দেখতে নিলয়ের ফোনটা অন করে ডিসপ্লেতে আমার ছবি দেখে ফোনটা অফ করে দিই। বাসায় ফিরছি, নিলয়ের দিকে বারবার তাকাচ্ছি বলে নিলয় মুচকে হেসে বলল, কি প্রেমে টেমের প্রয়োগে নাকি? কার? কার আবার? আমার। ইস, চেহারা দেখছে না এরা? ও হ্যালো, কত মেয়ে আমার উপর ক্রাশ তুমি জানো? কাউকে ভালোবাসতে এখনও বাসি, খুব, অনেকটা বেশি। পৌঁছে গেলাম আমি। গাড়ি থেকে নামতে নিলয় পিছন থেকে ডাক দিল, নীলা। ইউ আর মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলে নিলয় মুচকি এসে বললে, বাসায় ফিরে আমার মনে পড়ে খালামণির ওষুধের কথা। নিপা আমাকে দেখে রাগ দেখিয়ে বলে, কোথায় ছিলে ম্যাডাম? কতক্ষণ চিন্তা হচ্ছিল খালামণির ওষুধ আনতে। আপনি আসতে দেরি হচ্ছিল বলে আমি নিয়ে এসেছি। থ্যাঙ্কস নিপা। রাতে শুয়ে শুয়ে নিপার সাথে গল্প করছি, এমন সময় অচেনা নাম্বার থেকে মেসেজ দিয়ে কেউ আমাকে গার্ডেনে যেতে বলে। সেখানে গিয়ে একটা গিফট বক্স খুঁজে পাই। ওপেন করে অবাক, খুব সুন্দর একটা নীল শাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিলয়ের কাজ। ঝটপটে নিলয়কে কল দিয়ে বললাম, থ্যাঙ্কস সুন্দর গিফট দেওয়ার জন্য। কিসের গিফট? বিস্মিত হয়। আর নাটক করতে হবে না, সরি আমি বুঝতে পারছি না কি হয়েছে। হ্যালো হ্যালো, ধুর, নেটওয়ার্ক প্রবলেম। কয়েকদিন পর নিলয় আমাকে দাদিমার কথা বলে। উনি নাকি আমাকে দেখতে খুব জেদ করেছেন। আমি নিলয়ের দেওয়া নীল শাড়িটা পরে দাদিমাকে দেখতে যাচ্ছি। যাওয়ার পথে জ্যাম পড়লে আমি জানলার ধারে তাকিয়ে আছি। হঠাৎ আমার নজর কালো গাড়িটার দিকে যায়, যেটা আবির ড্রাইভ করছিল। আমি ওনার দিকে তাকিয়ে থাকলে এক পর্যায়ে আবিরের চোখ আমার উপর আটকে যায়। আমাকে আর নিলয়কে একসাথে দেখে নিমেষে তার চেহারার রং বদলে গম্ভীর হয়ে যায়। হসপিটাল থেকে ফিরে আমাদের রাত হয়ে যায়। প্রচুর ঝড় হচ্ছে বলে দাদিমা ছাড়ছিলেন না, কিন্তু ঝড়ের তীব্রতা বেড়েই চলছে, তাই আর দেরি করিনি। বাসায় সবাই চিন্তিত, আবির নাকি এখনও অফিস থেকে ফেরেনি। ফোনটা অফ, কোনো এক্সট্রা মিটিং নেই, এমনকি তরিদের ওখানেও যায়নি। কোথায় আছে কেউ জানে না। এর মধ্যে আমাকে দৌড়ে কাকভেজা হয়ে রুমে ঢুকতে দেখে খালামণি ভীষণ রেগে যায়। এসেছে নবাবের শাহজাদি। না মানে খালামণি, কোথায় ছিলে সারাদিন? বাবার প্রতিশোধ নিতে? আবার আমার ছেলেটাকে খুন করে দিলি না তো? কাঁদো কাঁদো কণ্ঠে। কি বলছেন এসব? এই একদম ন্যাকা ন্যাকা করবি না। না, প্রাই কার প্রাইভেটটা দিয়ে এসেছিল? এত রাতে কোথা থেকে এসেছিস? তোর মতো এই নষ্টামি আমাদের বাড়িতে চলবে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নিপা ভীতু কণ্ঠে বলতে থাকে, ম্যাম সাহেব, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সকালে। চুপ কর নীলা, আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কান্না করে মিনতি করতে করে কিন্তু খালামণি কোনো পাত্তাই দিচ্ছে না। আমাকে টেনে গেটের বাইরে বেরিয়ে গেলেন। খুব কান্না করছি, ঠান্ডা বৃষ্টির পানিতে কাঁপতে শুরু করছি রীতিমতো। কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর একটা গাড়ি প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে থেমে যায়। প্রচণ্ড ঝড় হচ্ছে, গাড়ির লাইটটা ভেদ করে একটা চেনা মুখ। আবির মাতাল হয়ে গাড়ি থেকে নেমে, আর ইউ ক্রেজি? মদ খেয়েছেন? তাতে তোমার কি? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি নিলয়কে। নিলয়? নিলয় কে হয় তোমার? নিউ কাস্টমার তাই না?
আমার হাতটা শক্ত করে চেপে ধরে। একদম চুপ, নিলয়কে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। আমার হাত ছাড়ুন। কেন ছাড়বো? নিলয়কে পেয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? ও কি আমার থেকে বেশি আদর করে? উফ, আপনি এত নোংরা কেন? কেন আমার সাথে আপনাকে এসব বলতে হয়? প্রমিস ওর থেকে বেশি টাকা পাবে ওকে। আমি থাপ্পড় মেরে, আপনি একটা মা অমানুষ, ছাড়েন আমাকে। আমি রেগে আমার ডান গাল কষে থাপ্পড় দিয়ে বলতে থেকে, হাউ ডেয়ার ইউ, 2 টাকার মেয়ে হয়ে আমাকে শোনাচ্ছিস? তার থাপ্পড়ের জোরে আমি মাটিতে ছিটকে পড়ি। হঠাৎ ফোনে কল। আমি ডুকরে কেঁদে উঠি। হ্যালো ডক্টর, মিস্টার নিলয় আপনার আল্ট্রাসাউন্ডের রিপোর্টগুলো কাল এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেবির প্রতি খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। কথা শেষ হতে আবির আমাকে টেনে উঠিয়ে মুখটা চেপে ধরে বলতে থেকে, বেবি মানে কার বেবি? নিলয় তাহলে খুব ভালো রেখেছে আমার সন্তানের অপারেশন করে প্রীতমের সাথে। আমি আর নিতে পারছি না। প্লিজ চুপ করুন। তুমি করলে কিছু না, আর আমি করলেই দোষ। আমি তো চাইনি। আমি তো তুমি আমাকে ছেড়ে যাও। আমি তো চাইনি তোমার বাবা মারা যান। ভেবেছিলাম আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। ভেবেছিলাম আমার কারণে তোমার বাবা আজ তোমার কাছে নেই। কিন্তু কে জানতো এসব কিছুর যে তোমার নষ্টামির ফল? মায়া হয়ে গেছিল নীলা। আম্মু ঠিকই বলে, তোরা কখনো ভালো হতে পারিস না। তুই ঠিক তোর বাবার মতো স্বার্থপর। আপনার নাটক আর সহ্য হচ্ছে না, প্লিজ যেতে দিন। আবির আমার হাতটা ধরে একটানা ওনার বুকে জড়িয়ে ধরে প্যাকেট থেকে একটা কাগজ বের করে, তোমার বাবার নামে এতিমখানা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে কাজটা শুরু করব। জানি ক্ষমা পাবো না, কিন্তু তবুও বলছি আই এম সরি। কিছুক্ষণের জন্য অন্য কারো পাশে তোমাকে মেনে নিতে পারবো না। তারপর তুমি যখন আমার দেওয়া শাড়ি পরে নিলয়ের সাথে ঘুরতে গেলে, খুব খারাপ লাগছিল নীলা। আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করো। কথাগুলো বলে আস্তে আস্তে আবির আমার খুব কাছে চলে আসছিল। ভালোবাসি নীলা, নিলয়ের সাথে যেও না। এমন সময় নিলয় এসে আবিরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে যায়। ছাড় নীলাকে, আপনি এখানে? নিপা আমাকে কল দিয়ে জানিয়েছে তুমি নাকি বাড়ি থেকে চলে এসেছো তাই। আবির কোনো রিয়াক্ট করে না, আমাকে বলতে থাকে ভালো থেকো, নিলয়ের বেবির কেয়ার নিও। নিলয় আবিরকে মারতে থাকলে এক পর্যায়ে আবির রক্তাক্ত হয়ে যায়। নিলয়কে খুব রিকোয়েস্ট করছি ওনাকে ছেড়ে দিতে, কিন্তু নিলয় কথাই শুনছে না। আবির মাথায় হয়ে আছে, উনি আমার কোনো ক্ষতি করেননি, প্লিজ আর মারবেন না। নিলয় রেগে গিয়ে আমাকে গাড়িতে উঠিয়ে বলতে লাগলো, আবিরটাকে মেরেই ফেলবো। নীলা, কোনোদিন তোমাকে একা ছেড়ে দিব না, ভালোবাসি তোমাকে। দাদিমা বাবাই তোমাকে দেখলে অনেক খুশি হবে। উনি আমার ফোনটা জানালা দিয়ে ফেলে দেয়। আজ থেকে তোমার নতুন জীবন শুরু, চিন্তা করো না, নতুন কিনে দেবো। মুচকি হেসে আমি মুখ চেপে কান্না করছি। বুঝতে পারছি না কি হচ্ছিল আমার সাথে। অনেকটা দূর, ঘন্টাখানেক পরে একটা বিশাল বাড়ি। অবাক হচ্ছে এত বড় একটা বাড়িতে মাত্র 2 টো লাইট। সব কিছু ভেতরে অন্ধকার। দেখতে ভুতুরে ভুতুরে নিলয় এখানে থেকে ভাবতে ভয় করছে। আপনার পরিবার কোথায়? কিসের পরিবার মানে? নিলয় সোফায় বসে ড্রিঙ্ক করতে করতে ফোনে কথা বলতে থাকে। এনেছি, সাথে আছে। না, সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। প্রেগনেন্ট, অপারেশন করতে হবে, ডেলিভারি। আমি হাঁ হয়ে কথাগুলো শুনছিলাম। কে উনি? নিলয় কথা বলা শেষ হলে আমি চোখের পানি ফেলে তাকে জিজ্ঞাসা করি, এসব কি নিলয়? আপনি এভাবে কাকে বলছেন? নিলয় আমাকে শক্ত করে চেপে ধরে। হা হা, এখনো বুঝতে পারোনি না? আমার সব গুলিয়ে যাচ্ছে। দাদিমা, আপনার পরিবার, ওরা সবাই কোথায়? এখানে কেউ নেই। তুমি এখন আমার কারাগারে বন্দি মিস নীলা। কথা মতো চললে কোনো ক্ষতি করব না, আর যদি বাড়াবাড়ি করো তাহলে। আমার হাত পা কাঁপছে। তার চোখের ভিতরে এক হিংস্র থাবা আচরণ করে বলে দিচ্ছে আমার সব প্রশ্নের উত্তর। আমি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলাম। পিছন থেকে নিলয় আমাকে সরিয়ে থাপ্পড় দিয়ে বাধা দিতে থাকে। আমি টেবিলের উপর ছিটকে পড়ে, নাক দিয়ে রক্ত পড়ছে। এক পর্যায়ে তার সাথে হাতাহাতি শুরু করলে নিলয় আমার সাথে একটা ইঞ্জেকশন পুশ করে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আস্তে আস্তে চোখ মেলে খোলা মাত্র ঝাপসা কিছু দেখতে পেলাম। জানলার ফটো ভেদ করে আলো এসে পড়েছে চোখে। দিনের আগমন বুঝতে পেরেছি। মাথাটা ঝিম ধরে আছে। কোনোভাবে উঠে দাঁড়িয়ে কালকের কথাগুলো চিন্তা করলাম। খুব কান্না পাচ্ছে। ভয়ঙ্কর পরিবেশের সাহায্যে আর্তনাদ করছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছি না। কেউ না কেউ আমায় সাড়া দেয়। কেটে গেল 2 দিন। নিলয় সন্ধ্যায় এসে আমাকে খুব জোরাজুরি করে একটা ইঞ্জেকশন দিয়ে যায়। দুপুর পেরিয়ে বিকেল। খুব খিদে পেয়েছে। 2 দিন কিছুই খাইনি। টেবিলে থাকা পচা রুটিটা কামড়ে খেয়ে দেখলাম আমার বেবির জন্য অন্তত আমাকে বেঁচে থাকতে হবে। শুয়ে আছি, ভাবলাম ঘরটা তল্লাশি নিলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। প্রত্যেকটা রুম ভালো করে চেক করতে লাগলাম। সিঁড়ি বেয়ে সবচেয়ে বড় রুমটা ঢুকে আমি চিৎকার করে উঠলাম। রুমটার সব জায়গায় রক্ত মেখে। এখানে কোনো মেয়ে থাকতো হয়তো, কিন্তু ঝুলন্ত ছবিটার দিকে তাকিয়ে আমার ধারণা বদলে যায়। কারো বিয়ের পিক মনে হচ্ছে। খুব আমি মুখ চেপে কান্না করতে করতে ভয়ে আলতো করে পিকটার কাছে গিয়ে অবাক হয়ে যায়। নিলয় আর একটা মেয়ের ওয়েডিং পিক। রুমটার সব ফার্নিচারগুলো খালি মনে হচ্ছে।
তাই চলে যাচ্ছিলাম, হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে নজর পড়ে যায়। টেবিলের উপর একটা রক্তমাখা খবরের কাগজ, পিকচারে সেম মেয়েটা সাংবাদিক রূপে খবরের কাগজে। আমি নিউজটা বেশ মন দিয়ে পড়তে থেকে, রিপোর্টার ওয়েলিকা, তার আর্টিকেলটা ছিল নারী পাচার ও শিশু পাচারের প্রতিবাদে। আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে যায়, বুঝতে বাকি থাকে না ওয়ালিয়া আসলে কে, তার সাথে কি ঘটেছে। চোখ বেয়ে পানি পড়তে থাকে। এসব খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরও পাইনি। নীলা এসে আমাকে না পেয়ে খুব জোরে জোরে ডাকছে, নীলা কোথায় গিয়েছি? লুকিয়ে থেকে লাভ নেই, দেখ আর রাগাবি না। আমি খবরের কাগজটা হাতে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম, ওয়ালিকাকে তুই মেরে ফেলেছিস? বিয়ে করেছিলি না ওকে? আরে তোর বউ ছিল ও। কেন মারলি বল, জানোয়ার বল। কি করব? আমাকে ফাঁসাতে চেয়েছিলে? কতবার বললাম এসব থেকে দূরে থাকো, কিন্তু না, আমার বিরুদ্ধে কথা বলবেই শালি, তাই তাকে মেরে দিয়েছি। বেশি কথা বললে তোকেও শেষ করে দিব। কথা শোনা মাত্রই আমি দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে নিলয় কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি, তারপর সে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে ফোনে কথা বলতে থাকে। এখান থেকে সরিয়ে নিতে হবে, ওয়ালিকের ব্যাপারটা জেনে গেছে। ইয়ার তাড়াতাড়ি ম্যানেজ কর প্লিজ, আমার আর ভালো লাগছে না। চোখ দুটো খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম, মাথায় ব্যান্ডেজ আর গায়ে পেশেন্টের নীল পোশাক। আমি উঠে এসে চারিদিকে ভালো করে দেখতে লাগলাম। জানি পালাতে পারবো না। নিলয় লোক আমাকে চোখে চোখে রাখছে। খুব চেনা চেনা লাগছে হাসপাতালটা। তার মনে পড়ল, এই হাসপাতাল তো নিলয়ের দাদিমা অ্যাডমিট ছিল 101 নম্বর কেবিনে। দাদিমা নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। সে এসে জলদি করে 101 নম্বর কেবিন খুঁজতে লাগলাম। 101 নম্বরে কেবিন খুঁজেও পেলাম। দরজা খুলতে আমি স্তব্ধ, রুমটা খালি। আমি ঘেমে যাচ্ছি। একজন নার্সকে জিজ্ঞাসা করলে, আপনি এখানে কেন? এই রুমটায় আমরা কোনো পেশেন্ট রাখি না, চলুন এখান থেকে। কি বলছে? আমি গত শুক্রবার এখানে একজন আইসিইউ পেশেন্টের সাথে দেখা করে গেলাম। বৃদ্ধ মহিলা, আপনার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিন এই রুমে কোনো রোগীকে দেখিনি, আর শুক্রবার তো আমাদের ডিউটি নেই বলে আপনি কিভাবে? দেখুন এখান থেকে, চলুন না, এখানে কেউ ছিল নাকি? আমার মাথাটা ঘুরে যাচ্ছে, মেঝেতে বসে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ পর একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকিয়েছে। তুমি কাঁদছো? আমি কোনো কথা বলছি না। আমি তোমাকে আগেও দেখেছি, তখন তো হ্যাপি ছিলে, এখন কি হলো? আমি চোখের পানি মুছে তাকে জিজ্ঞেস করলাম, কোথায় দেখেছো আমাকে? গত শুক্রবার। আচ্ছা বাবু, বলতে পারো এখানে যে দাদিমা ছিল উনি কোথায়? তুমি ওদের দেখেছো? হ্যাঁ, ওরা চলে গেছে। কখন? তুমি চলে যাওয়ার পর দাদিমা আরও অনেক মানুষ হাঁটতে হাঁটতে চলে গেছে, আর আসে নাই। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। তাহলে সব কিছু মিথ্যে নাটক ছিল? আসলে ওরা নিলয়ের পরিবারের সদস্য নয়? এতটা বোকা আমি? বিশ্বাস অর্জন করতে নিলয় এমনটা করেছে আমার সাথে? যে করে হোক না কেন, আমাকে এখান থেকে পালাতে হবে। কথা ভেবে আর 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারলাম না। পথ খুঁজতে লাগলাম। হঠাৎ কিছু একটা লোক আমার পথ আটকে দাঁড়ালো। আমি ঘাবড়ে যাই। পেছন থেকে নিলয় বলতে থাকে, এখনও বুঝতে পারো নাই তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে ওনাকে ইশারায় মিনিত করলাম আমাকে যেতে দিতে, কিন্তু নিষ্ঠুর জানোয়ারটা আমাকে জোর করে গাড়িতে তুলে। রাস্তার ডক্টর কাকুর সাথে দেখা। জলদি করে আমার পাশে থাকা দুটো লোক আমার মুখ চেপে ধরে যেন চিৎকার চেঁচামেচি করতে না পারি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি নিলয় না? নিলয় আমতা আমতা করে করতে করতে, হ্যাঁ। তাড়াতাড়ি বলুন কি? তোমার স্ত্রীর রিপোর্টগুলো নিয়ে যেও, ঠিক আছে? ওগুলো আপনি রেখে দিন। কিছু বলবে বাবা? না, কিছু না, নিয়ে যাও। তা তোমার স্ত্রীর শরীর ভালো আছে তো? ওষুধগুলো খাচ্ছে তো ঠিকভাবে? হ্যাঁ একদম। আজকে আসি তাহলে, যাও। মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায়। নিলয় বাইরে এসে বিরক্ত ভাব নিয়ে গাড়ি ঠিক করতে লাগে। আবির তার গাড়ি আর নিলয়কে দেখে কার ব্যাক করে। চোখ থেকে চশমা খুলে গাড়ি থেকে নেমে নিলয়কে জিজ্ঞাসা করে, নিলয়, এনি প্রবলেম? কোথায় যাচ্ছ? গাড়িটার যে কি হলো? কেমন আছো? নীলা কেমন আছে? খুব ভালো। ইনফ্যাক্ট আমার বউটা তো সেই কখন থেকে কল করেই যাচ্ছে, আজ নাকি আমার পছন্দের খাবার করেছে। বউ, তোমরা বিয়ে করেছো? হ্যাঁ। সরি, দাওয়াত দিতে পারিনি, আসলে হুট করে হয়ে গেল তো তাই। ও, নেভার মাইন্ড, ভালো থেকো। আমার মুখ বাঁধা থাকে, আমি খুব জোরে চিৎকার করছি না, কিন্তু আবির কিছুতেই শুনতে পাচ্ছে না। হাত দুটো বেঁধে রেখেছে নিলয়। আবির চলে যাচ্ছিল, হঠাৎ আবার পিছনে মোড়ে বলতে লাগলো, আগামী মাসে তোরির সাথে আমার ওয়েডিং, আশা করি তুমি আর নীলা আসবে। হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই, ওকে। কথাটা শোনার পর আমি আস্তে করে নেতিয়ে পড়লাম। যাক, আমি দূরে থাকায় কারো তো ভালো হয়। আমি না হয় গেলাম ওনার দুয়ারে। ভূতুরে বাড়িটা এনে নীলা আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। কাল সকালে নাকি আমাকে এই দেশ থেকে ট্রান্সফার করে দিবে। রাতের অন্ধকারে রক্তাক্ত শরীর নিয়ে শুয়েছি, কাল সব শেষ হয়ে যাবে। ওয়ালিকের চিঠিগুলো পড়তে খুব ইচ্ছে করে, তাই চলে গেলাম ঘরটায়। হাতে নিলাম কিছু চিঠি আর মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। রাত 12টা। চিঠি পড়তে পড়তে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। চিঠিতে ওয়ালিকা তার কলিকের এই বাড়ির দ্বিতীয় দরজার কথা বলেছিল। তাতে সব ডিরেকশন দেওয়া আছে। বিশ্বাস করতে পারছি না আমি এখান থেকে মুক্ত হতে পারি।
আর দেরি না করে সেই ডিরেকশন অনুযায়ী হাঁটতে লাগলাম। অনেক ময়লা জমে থাকা রাস্তাগুলো হাঁটতে, হাঁটতে আমি ফাইনালি মুক্ত হলাম। চারিদিকে অন্ধকার কিন্তু ভয় থেকে বেশি খুশি লাগলাম। দৌড়ে মেইন রোডে এসে একটা ট্যাক্সি নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যাই। নিলয় সব অপকর্মের বিষয়ে তাদেরকে জানিয়ে দিলে ওনারা সাথে, সাথে অ্যাকশন নিয়ে আমার কথা মতো নিলয়ের ছেলেপুলেকে অনেক ধরে এনে খুব তাড়াতাড়ি নিলয় অ্যারেস্ট করবেন বলে জানায়। সব ফর্মালিটি শেষ করতে গভীর রাত হয়ে যায়। কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তায় হাঁটতে, হাঁটতে হঠাৎ মাথা চক্কর দিয়ে শুরু করে রেস্তোরাঁর কাছে এক জটকায় আমি বসে পড়ি। কিছুক্ষণ বাদ একটি ছেলে বাইক থেকে নেমে ফোনে কথা বলতে, বলতে রেস্তোরাঁয় ঢুকে যায়। ফিরে আমার সামনে একটা প্যাকেটে খাবার রেখে দিয়ে যাচ্ছিল। আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। বেশ লম্বা কাঁধের কলেজ ব্যাগ, কালো টি-শার্ট, উপরে লাল শার্টের পরনে আছে। চেহারা ভালো দেখতে পাচ্ছিলাম। সে আমার অবস্থা দেখে বলতে লাগলো, "আপনি ঠিক আছেন?" আমি কিছু বলতে পারছি না। ছেলেটা আমাকে সাহায্য করবে বলে হাত বাড়াচ্ছে। ইতস্তত হয়ে আবার হাতটা সরিয়ে নিচ্ছি। তারপর পথের একজন মহিলা সাহায্য নিয়ে আমার মুখে পানি ছিটকে দিতে থাকে। কিছুটা স্বাভাবিক হলে উনি বলতে থাকেন, "এখন তো কোনো ডক্টর পাবো না। আমার বাড়ির কাছে আমার বাবা ডক্টর। আপনি আমার সাথে চলুন।" পরক্ষণে আমরা নিলয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে বাধা দিচ্ছি, তখনই আবার অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে ডক্টর কাকুকে দেখতে পাই। ছেলেটা দরজায় দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। "সিয়াম, তোমাকে এখানে এনে খুব ভালো করেছে। এখন কেমন আছো?" "হ্যাঁ, ভালো।" উঠে বসতে চাইলে পাশ থেকে একজন মহিলা এসে আমাকে থামিয়ে দেয়। "শুয়ে থাকো মা, তোমার বিশ্রামের প্রয়োজন।" আমি ডক্টর কাকু বললেন, "সব কথা সকালে হবে, তুমি এখন ঘুমা।" "না কাকু, ঘুমাতে বলছি।" "না।" আমি, "কোনো কথা হবে না। আন্টি, আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে।" মহিলা ডক্টর কাকুর দিকে ভ্যাবাচাকা খায় তাকিয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, কোনো হইচই নেই। সকালে ডক্টর কাকুর কাছে নিলয়ের সব অপরাধের কথা খুলে বললাম। কিভাবে আমি আবিরের বাড়ি থেকে এসেছি, নিলয়ের সাথে পরিচয়, সব কিছু বলতে গিয়ে অনেকবার থেমেও গিয়েছি চোখের পানি মুছে। "কাকু, আমাদের আবিরের মতো ছেলেদের নাকি পুলিশে দেওয়া উচিত।" পাশে থাকা ভদ্র মহিলা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আর ওনাদের বাড়িতে এসেছি বলে উনি খুব খুশি হয়েছেন। ডক্টর কাকু বললেন, উনি নাকি আমার বাবার ক্লাসমেট ছিলেন। বাবা নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, সামান্য বদমেজাজি, কিন্তু পরীক্ষা হলে সবাইকে হেল্প করতেন। কাকু বাবার মৃত্যুর কথা শুনে খুব দুঃখ প্রকাশ করছেন। উনি ভাবতে পারেনি কোনোদিন আমার সাথে উনি দেখা করতে পারবেন। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ওনারা সবাই চাচ্ছেন আমি যেন ওনাদের সাথে এক বাড়িতে থাকি। আমি ইতস্তত হয়ে বলি, "তা কি করে হয়? অযথা আমার জন্য আপনাদের কষ্ট হবে। আমি চলে যাওয়াই ভালো।" "সিয়ামের মা, তুমি তো আমার মেয়ে মিনার মতোই। আমাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া সময় তোমার একটা পরিবার দরকার। তুমি না করো না।" কাকু আমাকে থামিয়ে বলল, "কোনো কথা নাই। এই দুনিয়া খুব কঠিন মা। তুমি একা লড়ে উঠতে পারবে না। তোমারও নিশ্চিত ভবিষ্যৎ অধিকার আছে। তাই আমি ঠিক করেছি তুমি মিনার সাথে কলেজে যাবে, ব্যাস।" ওনারা এভাবে অনুরোধ করলে আমি আর ওনাদের বারণ করতে পারলাম না। সিয়াম মিনার কাছে এসে বসে ফিসফিস করতে থাকে। "মিনি প্যাকেট থেকে তোর আবার হিংসে হচ্ছে না তো? দেখ, দেখ, তোর রাজত্বে কিন্তু বাবা-মা অন্য কারো হাতে তুলে দিচ্ছে।" মিনা সিয়ামের কান টেনে বলে, "তোকে আমার কথা ভাবতে হবে না। তোর রাজত্ব গেল, বুঝছিস? আমি তো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, তাই না আপু?" দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এখন আমি এই বাড়ির একজন মেম্বার। মাথার উপর একটা ছাদ খুঁজে পেয়েছি। মাঝে, মাঝে বাবার কবর জিয়ারত করে আসি। সিয়াম আমাকে নিয়ে যায়। ছেলেটা সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকম। খুব স্টাইলিশ, কিন্তু সময় মতো নামাজ আদায় করে। মানুষের বিপদে এগিয়ে থাকে, মেয়েদের থেকে সবসময় যথারীতি দূরত্ব বজায় রাখে। দিন যেতে লাগলো, আমরা অন্য শহরে চলে যাই। যেখানে ডক্টর কাকুর নতুন চেম্বার। পরিবারটা মধ্যবিত্ত হলেও খুব সুখী। আমি হাজার খুশি ওদের সাথে আমার দেখা হয়েছে। চা হাতে দাঁড়িয়ে আছে সিয়াম কানে এসে একটা বিকট শব্দ করলে আমি ভয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাতটা ধরে ফেললেন। ভয় পাইয়ে দিয়েছেন একদম। "আপনি এমন করলে কেন?" "সরি, সরি, হুম।" আমার দিকে কাঠগোলাপ এগিয়ে দেয়। "আপনার জন্য?" "ও, আপনি কিভাবে জানলেন আমার কাঠগোলাপ পছন্দ?" "আমার ভালোই লাগে, তাই ভাবলাম আপনারও।" "আপনার পছন্দ তাই আমারও পছন্দ হবে, এমনটা কেন ভাবলেন?" সিয়াম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে এ থেকে চলে যায়। পিছন থেকে মিনা এসে আমাকে আলতো ধাক্কা দিয়ে বলে, "ভাইয়া কিন্তু আজ পর্যন্ত আমার জন্য গাছের পাতাও আনেনি। তাহলে তুমি রেখে দাও।" "না ভাবি, তুমিই রাখো।" "কি?" সরি, সরি, হ্যাঁ, খুব হ্যাপি ছিলাম, কিন্তু এ সুখ আমার কপালে বেশি দিন সইল না। একদিন আন্টি বাজার থেকে এসে বিরক্তিকর লুক নিয়ে সোফায় বসে বলতে লাগলো, সব আত্মীয় স্বজনের কাছে শুধু একটাই কথা, আমার বাড়িতে মেয়েটাকে। কি তার পরিচয়? কেউ, কেউ তো বলছে আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলার সাহস পায় কোত্থেকে? উফ! কি কিছু ভাবছি। মিনার সাথে বসে লুডো খেলছিলাম, কিন্তু আন্টির চেঁচামেচি উঠে, "কি হয়েছে আন্টি?" "না, কিছু না তো। দেখ, তোর পছন্দের মাছ এনেছি। চল, আমাকে সাহায্য করবে।" "হুম, অনেক কাজ।" রাতে শুয়ে আছি, আন্টির কথাগুলো ভাবছি।
সেই আবার আমার জন্য একটা সুখের সংসার আগুন ধরছে। ওনারা ভালো মানুষ, তাই আমাকে নিয়ে কিছু বলছেন না। আচ্ছা, আমি এত অপয়া, এখানে আর থাকতে পারবো না, আমি চলে যাব, এতেই সবার ভালো। সকালে এ বিষয় নিয়ে কাকুকে জানালে রেগে যায়। অসম্ভব, তুমি আমার মেয়ে, আমার ঘরেই একজন, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি মা। কিন্তু কাকু, আমি এখানে থাকলে আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন, অনেক অনেক কথা শোনাবে, আমি আর সহ্য করতে পারবো না। মানুষের কাজেই কথা বলা, এই বলে আমরা থেমে যাই। না কাকু, কিন্তু আন্টি এসে বলে, একটা উপায় আছে মানুষের মুখ বন্ধ করা। কী উপায়? যদি নীলাকে আমি আমার পুত্রবধূর স্বীকৃতি দেই, নীলার মধ্যে সেই সব গুণ আছে আমি পেয়েছি যা আমার বৌমা হবে বলে আশা করেছেন। নীলা, তুই আর না করিস না। তা বেশ, তো আজকে হয়ে যাক তাহলে, কি বলিস নীলামা? পাশ থেকে মিনা বলতে লাগলো, কিন্তু বাবা, ভাইয়া কি মেনে নিবে? না মানে নীলা অপুর প্রেগনেন্সি। আন্টি নীলাকে থামিয়ে বলে, তুই চুপ কর। আমি সিয়ামের চোখে নীলার জন্য গভীর অনুভূতি দেখছি। কয়েক মাস পরে নাতি নাতনির মুখ দেখতে পাবো, এর থেকে খুশির আর কিছু হয় না। কি বলো তুমি? হ্যাঁ গো, ভালোই হবে। সব কিছু স্বপ্নের মতো লাগছিল। আমি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলাম। আন্টি এসে আমার সামনে হাত জোর করে করুণ কণ্ঠে বলতে লাগলো, দেখ, সবাই কত খুশি, প্লিজ রাজি হয়ে যা। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, সবাই আবার আমাকে বোকা বানাচ্ছে না তো? নিলয়ের পর কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। সিয়াম নিঃসন্দেহে ভালো ছেলে, তাই বলে অন্তত বাচ্চাটার কথা ভেবে হ্যাঁ বলে দে, এতেই সবার ভালো হবে। চিন্তায় পড়ে গেছি, জানি না কি হবে, কিন্তু এই মানুষগুলোকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। 8 বছর পেরিয়ে গেল, সাথে জীবন ধারণটা অনেক বদলে গেছে। আমার মেয়ে আমার সব। টুসিকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না, ও আমাদের জীবন। বলে রাখা ভালো, আমার ননদিনী মিনা তার বরের সাথে অস্ট্রেলিয়ায় সেটেল। আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের মৃত্যুর পর সিয়াম আমি নতুন শহরে চলে আসি। সেখানে শুরু হয় আমার আর সিয়ামের ছোট্ট সংসার। বর্তমান সিয়াম একজন সাকসেসফুল বিজনেসম্যান। টাকা পয়সা ভালোবাসার কোনো কিছুর কমতি নেই আমাদের। সিয়ামের রাজকুমারী টুসির বয়স 8। অফিস থেকে ফেরার সময় উম সিয়াম টুসির জন্য কিছু না কিছু আনতে হয়, তা নাহলে সিয়ামকে কানে ধরে বাইরে দাঁড় করে রাখে। খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। ভালোবাসা কি তাহলে ওনাদের সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। প্রতি রাতে আমার দিকে তাকিয়ে ভালোবাসি না বললেই নাকি ওনার ঘুম হয় না। ছুটির দিনে 3জন একসাথে ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, সব কিছু মিলে খুব সুখেই আছি আমরা। এমনই একদিন টুসিকে স্কুল থেকে নিয়ে আসছি। টুসি তার বাপ্পির জন্য একটা কার্ড বানিয়েছে। আজ নাকি বাবা দিবস, তাই সে এটা তার বাপ্পিকে উইশ করবে। দুজন গাড়িতে উঠব, ঠিক সেই মুহূর্তে একজন লোক পিছন থেকে আমার নাম ধরে ডেকে ওঠে, নীলা। আমি পিছনে দিকে তাকিয়ে কিঞ্চিত ভয় পেলাম। লম্বা চুল, গাড় পর্যন্ত দাড়ি বাড়ে, চেহারা নির্ণয় করে বিবর্ণ, শরীর চাদর দিয়ে ঢাকা। সেই ইশারায় কাছে যেতে বলে। আমি আস্তে করে বলে উঠলাম, কে? সরি, চিনতে পারলাম না। সে আমার দিক থেকে একদৃষ্টে তাকিয়ে আছে। ভাবলাম ভিখারি, হয়তো সাহায্যের প্রয়োজন। কিছু খাবেন? আমার সন্তান কোথায়? তুমি অপারেশন করনি, তাই না? আমার উপর যেন একটা আকাশ ভেঙে পড়লো, বুকের ভিতরটা মুচড়ে উঠলো। চোখ দুটো খুব চেনা। খুব কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আবির। আবির আমার দিকে তাকিয়ে রীতিমতো কাঁদছে। আমি তাড়াতাড়ি করে টুসিকে কোলে নিয়ে দৌড়ে চলে এলাম। পিছন থেকে আবির চেঁচিয়ে বারে বারে একটাই কথা, আমার সাথে শুধু একবার কথা বলো, প্লিজ একবার। গাড়িতে বসে টুসি আমাকে জিজ্ঞাসা করতে বললো, পাগলটা কে মামুনি? কেউ না বাবা, মাথায় হাত বুলিয়ে। বাসায় এসে কান্না করতে লাগলাম। আমার সাজানো সংসার বুঝি এবার ধ্বংস হয়ে যাবে। খুব ভয় লাগছিল। আবিরকে, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে। উনি সব করতে পারে, এখন কি করবে? রাতে অন্যমনস্ক হয়ে থাকলে সিয়াম আমাকে জিজ্ঞাসা করতে থাকে, আমার কিচ্ছু না বলে চুপ করে থাকে। কয়েকদিন পর আবির তখন অফিসে শুয়ে আছে। হঠাৎ ছকিনা এসে বলে, আমার সাথে নাকি একজন দেখা করতে এসে। নিচে এসে দেখে আবির। মেজাজটা খারাপ হয়ে গেল। সোফায় বসে আছে। আমাকে দেখে উঠে দৌড়ে দাঁড়ালেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা খোলা দিলাম। নীলা, আমার সাথে একবার কথা বলো। আমি একবার আমার সন্তানকে দেখবো, আর কিছু না। আমি আপনাকে চিনি না, বেরিয়ে যান। আমাকে পুলিশে রাখতে বাধ্য করবে না। গেটে দারোয়ান এসে আবিরকে বের করে দিল। আমি স্তব্ধ হয়ে পড়েছি। এত বছর পর কেন ফিরে এসেছেন? কি চান উনি? বাইরে বের হতে পারছি না ওনার জন্য। যেখানেই দেখা হয় ওনার একটাই কথা শোনার অনুরোধ হয়ে যায়। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনে কল আসে। আমি ঘুমিয়ে, হ্যালো, কে? নীলা, প্লিজ দয়া করে আমাকে আর কল দিবেন না। আমি আপনাকে চিনি না। নীলা, তুমি কি ভয় পাচ্ছ? আমি যদি তোমার সন্তানকে নিই? বিশ্বাস করো, আমি এমন কিছু করবো না। শুধু নয়ন ভরে একবার ওকে দেখবো। প্লিজ আগামীকাল দেখা করো, জাস্ট একবার, প্লিজ প্লিজ। আমি কোনো ক্ষতি করব না তোমাদের, প্লিজ একবার। তারপর আর কখনো তোমাকে বিরক্ত করবো না, প্রমিস। ঠিক আছে, আগামীকাল দেখা করবো, কিন্তু এটা লাস্ট বলে দিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক। টুটু। টুসিকে স্কুল থেকে নিয়ে এসে আবিরের সাথে দেখা করতে গেলাম। উনি আমাদের জন্য অনেক করেছেন। টুসি আইসক্রিম খেতে খেতে চেয়ারে গিয়ে বসলে। হাতে মেনু কার্ড নিয়ে অর্ডার দিয়ে আবিরের দিকে তাকিয়ে
আবির নয়নাভরা জল নিয়ে টুসির দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আম্মুর মতো, ঠোঁটের নিচে তিলটা তোমার, আর ঠোঁট দুটো। আমি বিরক্ত ভাব নিয়ে চোখ পাকিয়ে বলতে লাগলাম, ঠোঁট দুটো আপনার মতো, আর আপনার মেয়ে, এটাই বলতে চাচ্ছেন? আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন ওকে? আবির আমার কোনো কথা শুনছে না। টুসির কাছে গিয়ে ওর হাতে অনেকগুলো চকলেট দিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। শুধু জন্ম দিলেই পিতা হয় না আবির। আপনি যে দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে গেছিলেন, সিয়াম তা পূর্ণ করেছিলাম। ভেবেছিলাম সব কিছু ভুলে গেছি। না, আপনি আমার বাবার খুনি। তাই আমাদের আর বিরক্ত না করে আপনার পরিবার নিয়ে আপনি সুখে থাকেন। আমাদেরকে ছেড়ে দিন, এটাই চাই। আমার তো কেউ নেই। হয়তো কদিন পর আমিও থাকবো না। কেন? তরি আপু, খালামণি? বিয়ের দিন রাতে তরি অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল। খুব ভালোবাসতাম তাকে। এই ঘটনার পর থেকে কোনো মেয়েকে আর বিশ্বাস করতে পারিনি খালামণি। আগ্রহ নিয়ে, যখন তুমি একদম হারিয়ে গেলে, তখন নিপা আম্মুকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। তোমাকে করা জুলুমের কথা মনে করে হঠাৎ আম্মু হার্ট অ্যাটাক হয়। তারপর পরকলে চলে যান। সবসময় বলতো তোমাকে দেখতে চাই, তোমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আপনার এই অবস্থা, আর এখানে কেন? আম্মু চলে যাওয়ার পর রোবট হয়ে গিয়েছিলাম। দিনরাত কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু আমার পিঠে চুরি দিয়ে আমার সেক্রেটারি আমাকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হিসাব না পেলে পারে অন্য কোম্পানির শেয়ারিং বন্ধ করে দেয়। ফলে কোম্পানি অচল হয়ে পড়ে। ব্যাংকের লোন পরিশোধ না করতে এক পর্যায়ে আমি সব কিছু হারিয়ে ফেলি। তারপর ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই। আর এখন তো সব কিছুই আমার কর্মের ফল। আমি অন্য শহরে থাকি। খুব কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করেছি। তোমার কাছে একটিবার ক্ষমা চাইবো বলে। জানি কখনো পাবো না, তবু বলবো আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ক্ষমা করো। হাত জোড় করে চোখের পানি ফেলে। আমি নিস্তব্ধ হয়ে গেছি। মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে। এখন তো কি বলেন, আমার ভিতর এমন কোন রোগ বাসা বেঁধেছে যা থেকে কখনোই মুক্তি নেই? ডক্টর মিথ্যে আশ্বাস দিচ্ছে, আমি তো জানি আমার আর বেশি দিন নেই। তার কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেছি। ওইটার বিল দিতে গেলে আবির এক নজর মানিব্যাগটার দিকে তাকিয়ে আমার কাছ থেকে চোখ লুকাতে শুরু করলো। আমি কিছু না দেখার ভান করে বিলটা পে করে দিই। তারপর ওনাকে 1,00,000 টাকার চেক দিলাম। উনি কিছুতেই নিতে চাচ্ছেন, খুব জোর করে দিলাম। উনি মৃদু হেসে চলে যাচ্ছিলেন। মনের মধ্যে অনেকগুলো কথা নাড়া দিল। এই সেই ব্যক্তি যে একসময় আমার পুরো দুনিয়া উলটপালট করে দিয়েছিল। যার জন্য বাবাকে হারিয়েছি। সমাজ আমাকে অন্য নামে ডেকেছে। মানুষ আমার দিকে বদনজর দিয়েছে। উনি চাইলে আমাকে মেনে নিতে পারতেন, কিন্তু তা করেননি। কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে। তিনি সব দেখেন। কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারে না। আল্লাহ বিচার করেন। আমি বলবো, আপনাকে ক্ষমা করেছি আবির। আপনি মুক্ত, আপনি মুক্ত আবির। হঠাৎ সিয়াম কল। কি করছে? কিছু না, চোখের পানি মুছে। ভালোবাসি, অনেক ভালোবাসি। উপর দিকে থুতু ছুড়লে সেই থুতু নিজের উপর এসে পড়ে। সময় পরিবর্তনশীল। জীবনে চলার পথে আবিরের মতো একজন আসে যে জীবনকে ধ্বংস করে ফেলে দেয়। সেই সুযোগে মুখোশ পরা কয়েকজন মানুষ পাশে দাঁড়ায়, প্রকাশ করে যে ওরা আসলে আপনার বন্ধু। যেমনটা নিলয় আসছিল, ওরা হতে পারে আরও বেশি ভয়ঙ্কর। তাই বলে ভালো মানুষ নেই যে, তা আমরা খারাপের সাথে পরিচয়ে ভিড়ে কিছু ভালো মানুষকে বিশ্বাস করতে ভয় পাই, যেমন সিয়াম। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।